সিন্ডারেলা। এক ধনী ব্যক্তির এক সুন্দরী কন্যা ছিল। সেই মেয়েটি ছিল মিষ্টিভাষী আর দয়ালু প্রকৃতির। সেই ধনী ব্যক্তির স্ত্রী মারা যাবার পর উনি আবার বিয়ে করেন। তার দুই মেয়ে ছিল, আগাথা আর আনিসা। ওরা ওই মিষ্টি মেয়েটার সাথে মোটেই ভালো ব্যবহার করত না। তাড়াতাড়ি করে সমস্ত ঘরটা ঝাড়পোছ করে পরিষ্কার করে রাখবে, বুঝতে পারলে আমার কথাটা? ওই ছোট্ট মেয়েটি সারাদিন কত কাজ করত, যার ফলে সব সময় ওর কাপড় চোপড় থাকতো নোংরা আর খারাপ দেখতে। ওরা ওর নাম রাখলো সিন্ডারেলা। দেখো, আমরা এই কাপড়ে কত সুন্দর লাগছি। একদিন সেই দেশের রাজা রাজ্যের সমস্ত প্রজাদের বল ডান্সের আমন্ত্রণ দিয়ে নিজের রাজমহলে ডেকে পাঠালেন। সব মেয়েদের রাজকুমারের সাথে দেখা করার আমন্ত্রণ ছিল। রাজকুমার সবার সঙ্গে বল ডান্স করতে করতে হয়তো কাউকে নিজের রানী হবার প্রস্তাব দেবেন। বল ডান্সের দিন। সিন্ডারেলা, আমাদের তৈরি হতে সাহায্য করো, আমরা বল ডান্সে যাব। সিন্ডারেলা সব থেকে সুন্দর কাপড় ওদের বার করে দিল। যখন ওরা তৈরি হয়ে গেল, মা, আমাকেও রাজার অনুষ্ঠানে তোমাদের সঙ্গে নিয়ে চলো না। না সিন্ডারেলা, তোমাকে কি করে নিয়ে যেতে পারি? তোমার কোনো ভালো কাপড় নেই, ধুলো মাখা চেহারা, তোমার জন্য আমাদের লজ্জায় পড়তে হবে। বাড়িতে কেউ ছিল না। সিন্ডারেলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করলো। রাজার অনুষ্ঠানে যেতে আমার ভীষণ ইচ্ছে করছে। যদি কোনো পরী আসতো তাহলে আমার ইচ্ছা পূরণ হতে পারতো। সাদা চুলে ভর্তি এক ভদ্রমহিলা জাদুর কাছে নিয়ে সামনে দাঁড়ালেন। তুমি কাঁদছো কেন মা? তুমি কে? আমি তোমার সেই স্বপ্নের পরী। আমি রাজার অনুষ্ঠানে যেতে চাই, কিন্তু আমার সৎ মা আমাকে নিয়ে যায়নি। আমি তোমায় যেতে সাহায্য করব। জাদুর কাঠি ছুঁয়ে উনি বাগানের কুমড়োকে রথ বানিয়ে দিলেন, সাদা ইঁদুরকে বানালেন কোচোয়ান। সিন্ডারেলার জামায় সোনা আর রূপালি সুতো দিয়ে কাজ করা হলো, আর তার চটিজোড়ায় ছিল সিল্ক আর রূপলি সুতোয় নকশা ভরা। যাবার আগে পরী বললেন, এই যে মা, মনে রেখো মধ্যরাত্রির আগে ফিরে এসো, কিন্তু 12টা বাজা মাত্রই এই জাদুর জের শেষ হয়ে যাবে আর তুমি নিজের পুরনো রূপে ফিরে যাবে। তার আগেই আমি চলে আসবো। বল ডান্সে উপস্থিত মেয়েদের মধ্যে রাজকুমারের কাউকেই পছন্দ হলো না। সিন্ডারেলার হাত ধরেই রাজকুমার সারা রাত্রির বল ডান্স করলেন। সিন্ডারেলা ও রাজকুমার একে অপরকে ভালোবেসে ফেললেন। কখন যে অনেকটা সময় কেটে গেছে ওরা বুঝতেই পারল না। ঘড়িতে 12টা বাজা মাত্রই সিন্ডারেলা ভয় পেয়ে রাজকুমারকে ছেড়ে মহল থেকে দৌড়ে বেরিয়ে গেল। তার একটা চটি মহলেই রয়ে গেল। রাজকুমার দুঃখিত হলেন। পরের দিনই রাজকুমার নিজের সৈনিকদের সেই রাজকুমারীকে খোঁজার জন্য পাঠালেন। রাজ্যের প্রত্যেকটা বাড়িতে গিয়ে যত অল্প বয়সী মেয়ে ছিল তাদের এই চটিটা পরিয়ে দেখা হলো, কিন্তু কারোর পায়েই হলো না। অবশেষে সিন্ডারেলার বাড়িতে এলো। এই, আমাকে চেষ্টা করতে দাও। ও খুব ছোট। এটা এর মাপের নয়, অন্য কাউকে চেষ্টা করতে দিন। আমি বলছি আবার চেষ্টা করে দেখো। এটা আমার জন্য খুবই বড়। পা ঢোকাবার চেষ্টা করে দেখো। আপনার বাড়িতে আর কেউ আছে কি? না না, আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই। সিন্ডারেলা পর্দার পেছন থেকে উঁকি মেরে দেখছিল। আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? সিন্ডারেলা পর্দার পেছন থেকে বেরিয়ে এসে চটিটার মধ্যে পা ঢুকিয়ে দিল, আর ওই চটিটা একদম তার পায়ের মাপেরই ছিল। সে তখন পকেট থেকে চটির অন্য জোড়াটা বার করে দিল। রাজকুমার ওকে চিনতে পারলেন। আমি ভেবেছিলাম বোধহয় আর কখনো তোমায় দেখতেই পাবো না। তুমি কি আমায় বিয়ে করবে? সিন্ডারেলা তক্ষুনি রাজি হয়ে গেল। রাজমহলে মহা ধুমধাম করে ওদের বিয়ে হয়ে গেল, আর ওরা আনন্দ সহকারে জীবন যাপন করতে লাগলো। রেপানজেল। বহুদিন আগে এক দম্পতি বসবাস করতেন। তারা ছিল নিঃসন্তান, তাই একটা সন্তানের কামনা করত। তাদের বাড়ির পাশেই ছিল একটা সুন্দর বাগান, আর সেই বাগানে থাকতো একটা শয়তান ডাইনি। একদিন নেল বুঝতে পারল যে সে মা হতে চলেছে, আর ঠিক সেই দিনই সে দেখল যে ডাইনির বাগানে কিছু রেপানজেল লেটুস হয়েছে। পাতাগুলো ছিল তরতাজা। জন, আমার ওই লেটুস পাতা খেতে ইচ্ছে করছে। জন তার বউকে বড় ভালোবাসতো, আর তাই ওর কথা ফেলতে না পেরে সে ঝুঁকি নিয়ে লেটুস পাতা তুলতে গেল। যেই না সে লেটুস পাতা তুলেছে, অমনি সে ডাইনি এসে হাজির। তোমার এত আস্পর্ধা যে আমার রেপনসেল চুরি করছো, এর জন্য তুমি শাস্তি পাবে। জন কাকুতি মিনতি করে বোঝালো যে তার বউ মা হতে চলেছে, আর সেই লেটুস খাবার জন্য অধীর। আমার উপর দয়া করুন।
বেশ বেশ, তবে সব লেটুস নিয়ে যাও, কিন্তু যখন বাচ্চা হবে সে হবে আমার। জন ভয় পেয়ে গিয়েছিল, তাই সে রাজি হয়ে গেল। নেল রোজ সেই রেপানজেল লেটুস খেত। কিছুদিন বাদেই তাদের এক ফুটফুটে সুন্দর কন্যা সন্তান হলো। পরের দিনই হেলগা এসে হাজির বাচ্চাটাকে নিয়ে যাবার জন্য। এই বাচ্চাটা আমার। সত্যবাদী জন তার কথা মতোই তাদের কোলের সন্তানকে ডাইনির হাতে সঁপে দেয়। বুড়ি ডাইনি সেই বাচ্চার নাম রাখে র্যাপানজেল। সে ছিল ভারী সুন্দর দেখতে। 12 বছর বয়সে হেলগা তাকে জঙ্গলের এক উঁচু দুর্গে বন্দি বানিয়ে দিল। সেখানে ছিল না কোনো সিঁড়ি না দরজা, শুধু ছাদের উপর একটা ছোট্ট জানলা। যখনই হেলগা যেতে চাইতো সে ডাকতো, রাপুনজেল, রাপুনজেল, তোমার চুলটা নামিয়ে দাও। র্যাপানজেলের ছিল মাথা ভর্তি ঘন সুন্দর চুল, একেবারে সোনার মতো। আর যখনই ডাইনির আওয়াজ পেত তার চুলটা নামিয়ে দিত। ডাইনি হেলগা সেই চুলের গোছা ধরে বেয়ে বেয়ে সেই দুর্গে প্রবেশ করত। র্যাপানজেলের কাছে অল্প সময়ই থাকতো খাবার আর জল দেবার জন্য। এইভাবে র্যাপানজেল সেই দুর্গে বন্দি বহুদিন যাবৎ। একদিন এক রাজকুমার ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সেই দুর্গ থেকে একটা মিষ্টি গানের গলা ভেসে আসলো। সে তার কাছে গিয়ে দেখলো গান বন্ধ হয়ে গেল। আরেক কর্কশ গলায় কেউ বলে উঠল, রাপুনজেল, রাপুনজেল, তোমার চুলটা নামিয়ে দাও। রাজকুমার অবাক হয়ে সে সোনালি চুল বেয়ে ডাইনিকে দুর্গে প্রবেশ করতে দেখলো। রাজকুমার ওই কোকিল কোণটিকে দেখতে চাই, তাই সে ডাইনি চলে যাবার পর সে ডেকে উঠল, রেপেন্সেল, রেপেন্সেল, তোমার চুলটা নামাও। সঙ্গে সঙ্গে সেই চুলের গোছা নেমে আসলো আর রাজকুমার চুল বেয়ে ওপরে উঠল। প্রথমে র্যাপানজেল রাজকুমারকে দেখে ভয় পেয়ে গেল। রাজকুমার তখন বন্ধুর মতো তার সঙ্গে কথা বলতে থাকলো। আমার জন্য গান গাও। রাপানজেল তখন এত খুশি যে সে আগের চেয়েও মিষ্টি করে গান গাইতে থাকলো। তারপর প্রতিদিন রাজকুমার আসতো রাপানজেলের কাছে আর সে রোজ গান গাইতো। রাজকুমার রাপানজেলকে ভালোবেসে ফেললো আর তাকে বিয়ের প্রস্তাবও দিল। হ্যাঁ, নিশ্চয় করব। কিন্তু নিচে নামবো কি করে? আমি জানি না আমি কি করে নিচে নামবো, কিন্তু তুমি যখন রোজ আসবে আমার জন্য একটা করে রেশম কাপড়ের টুকরো আনবে। আমি তাই দিয়ে মই বুনবো, আর মইটা তৈরি হয়ে গেলে তুমি তখন আমাকে এখান থেকে নামিয়ে তোমার ঘোড়ায় করে নিয়ে যেও। তারা ঠিক করলো যে ততদিন রাজকুমার বিকালবেলায় আসবে, কারণ ডাইনি আসতো সকালবেলায়। একদিন হেলগা নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যায়। যেই সে দুর্গের কাছে আসে সে দেখতে পায় র্যাপানজেল রাজকুমারকে বিদায় জানাচ্ছে। তারপর র্যাপানজেলের চুল ধরে সে দুর্গ থেকে নেমে আসে। কেউ আমাকে বোকা বানিয়েছে। তক্ষুনি সে একটা ফন্দি আঁটলো। পরের দিনই র্যাপানজেলের চুল ধরে কাঁচি দিয়ে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কেটে দিল। আর তারপর যখন রাজকুমার এসে ডেকে উঠল, রেপেন্সেল, রেপেন্সেল, তোমার চুলটা নামাও। চুলের গোছা তো নেবে এলো, কিন্তু রাজকুমার যেই সেটা বেয়ে ওপরে উঠে আসলো তার প্রেয়সীর বদলে সে ডাইনিকে পেল। এই যে এসে গেছো। শোনো, রাপুনজেলকে দেখার কথা ভুলে যাও। আমি এখন তোমাকে মেরে ফেলবো। হেলগা জোরে জোরে হাসতে শুরু করলো, কিন্তু রাজকুমার ছিল সাহসী। সে তক্ষুনি তার তরবারি বার করে ডাইনিকে কেটে ফেললো। তারপর র্যাপানজেলকে নিয়ে সেই দুর্গ থেকে জানলায় টাঙিয়ে রাখা সেই চুলের গোছার সাহায্যে নেমে আসলো। কিছুদিন পরেই অনেক ধুমধামের সঙ্গে রাজকুমার আর র্যাপানজেলের বিয়ে হয়ে গেল। র্যাপানজেলের বাবা মাও তাদের সঙ্গে থাকতে শুরু করলো আর তারা মহা আনন্দে বাকি জীবনটা কাটিয়ে দিল। স্লিপিং বিউটি। একদা এক দয়ালু রাজা ছিলেন। তার রাজবাড়ি আলো করে জন্মালো এক ছোট্ট রাজকন্যা রোজামন্ড। ওকে নিয়ে ওদের আনন্দের সীমা ছিল না। আমরা আমাদের এই রাজ্যে এক বড় অনুষ্ঠান করব। আমরা রাজ্যের সবাইকে আমন্ত্রণ করব। ওই রাজ্যে 13 জন পরী থাকতেন, কিন্তু রাজা ভুল করে মোটে 12 জনকে আমন্ত্রণ করলেন। 13 নম্বর পরীকে ভুলেই গেলেন। ভোজের দিন সব পরীরা এলেন এবং সেই রাজকন্যাকে আশীর্বাদ করলেন। রাজকুমারী খুব সুন্দর হবে, ও খুব মিষ্টি আর দয়ালু হবে। পরীরা এইভাবে রাজকুমারীকে আশীর্বাদ করতে থাকলেন। এবার এলো 12 নম্বর পরীর পালা। তক্ষুনি 13 নম্বর পরী এসে হাজির। তুমি আমায় অপমান করেছো, এর শাস্তি তুমি অবশ্যই পাবে। আমার উপহার এই যে তোমার সুন্দর রাজকুমারী। যখন সে 16 বছরের হবে তখন সে নিজের হাতে ছুঁচ ফুটিয়ে মারা যাবে। এতে রাজ্যবাসীরা খুব দুঃখ পেল। আহা, আমার অভাগা কন্যা। ওই দুষ্টু পরীর কথা আমি কিন্তু পুরোপুরি ভাঙতে পারি না,
তবে রাজকুমারীর হাতে সূচ ফুটবে, কিন্তু ওর মৃত্যু হবে না। ও খালি ঘুমিয়ে পড়বে যতক্ষণ না কোনো রাজকুমার ওকে দেখে ওর প্রেমে পড়ে যায়। রাজা ও রানী পরীকে অসংখ্য ধন্যবাদ জানালেন। শান্ত্রীরা, আমার রাজ্যে কোনো সূঁচ বা কাপড় বোনার চরকা যাতে না থাকে। রাজ্য থেকে সমস্ত ছুঁচ আর চরখা নষ্ট করে দেয়া হলো। সময় কাটতে লাগলো। রোজামেন্ড বড় হয়ে গেল আর ভারী সুন্দর দেখতে হলো। পরীদের আশীর্বাদ মতোই সে হলো খুব সুন্দরী, বুদ্ধিমতী আর দয়ালু। 16 বছরের জন্মদিনে রোজামেন্ড পুরো মহল ঘুরে দেখছিল। হঠাৎ একটা ছোট্ট অন্ধকার ঘরে এক বৃদ্ধ মহিলাকে সে দেখে চরখা চালাতে। তুমি কি করছো? আমি চরকা চালাচ্ছি, তুমি কি একটু চেষ্টা করে দেখবে নাকি? আমি এই জিনিসটা আগে কখনো দেখিনি, আমাকে একটু চালাতে দাও না। যেই রাজকুমারী চরখায় হাত দিল, সেই ধারালো ছুঁচ ওর আঙুলে বিঁধে গেল আর ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ল। বৃদ্ধ মহিলা আর কেউ নয়, সেই দুষ্টু পরী মুদ্রা। মহলের চারপাশে বন্য গোলাপে ছেয়ে গেল। 100 বছর কেটে গেল। একদিন পাশের রাজ্যের রাজকুমার এভান ওই মহলের ভেতরে কি আছে সেটা দেখার জন্য উৎসুক হয়ে গেলেন। নিজের তরোয়াল দিয়ে সেই বন্য গোলাপের ঝাড় কেটে ওই মহলে প্রবেশ করার পথ খুঁজতে লাগলেন। আর যেই পথ পেয়ে গেলেন, তখন সেই মহলে প্রবেশ করে দেখলেন যে সবাই ঘুমোচ্ছে। অবশেষে সে একটি ছোট্ট চিলেকোঠার ঘরে সেই ঘুমন্ত রাজকুমারীকে দেখতে পেলেন। কি সুন্দর! এর আগে এত সুন্দর কাউকে আমি দেখিনি। রাজকুমার ইভান ঝুঁকে রাজকুমারীর গাল স্পর্শ করতেই অভিশপ্ত মুক্ত রোজামেন্ড চোখ মেলে তাকালেন। কি হয়েছে? তুমি কে? আমি রাজকুমার এভন, আমি পাশের রাজ্য থেকে এসেছি। রাজা রানী নিজেদের মেয়েকে দেখে খুব খুশি হলেন। তুমি দুষ্টু পরীর অভিশাপের হাত থেকে আমার মেয়েকে মুক্ত করেছো। তারপর রাজা ওই রাজকুমারকে তাদের সমস্ত কাহিনী জানালেন। কোনো প্রকৃত ভালোবাসার পূজারী তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে পারত। রোজামন্ড, তুমি সত্যিই প্রকৃত ভালোবাসা খুঁজে পেয়েছো। রোজামেন্ড আর ইভানের বিয়ে হয়ে গেল। সব পরীরা সেই রাজমহলে এসে তাদের আশীর্বাদ জানালো। চারিদিকে উৎসবের আলো যেন ঝলমল করে উঠল। থাম্বলিনা এক গ্রামে এক দয়ালু মহিলা ছিলেন, কিন্তু উনার কোনো সন্ততি ছিল না। সন্তান পাওয়ার জন্য উনি এক ডাইনির কাছে গেলেন। ডাইনি তাকে একটা বীজ মাটিতে পুঁততে বলল। মহিলা সেই বীজ এক বাগানের মধ্যে পুঁতে দিল। কিছুদিন পর এক অদ্ভুত ফুল ফুটে উঠল, আর সেই ফুলের মধ্যে একটা ছোট্ট মিষ্টি দেখতে সোনালি চুলের একটা মেয়ে ছিল, এক বুড়ো আঙুলের সমান। মহিলা ওর নাম রাখলো থাম্বলিনা। একদিনও টেবিলের উপর খেলছিল, তখন সেখানে এক কুৎসিত ব্যাঙ এসে হাজির। আহা, কি সুন্দর এই মেয়েটি! আমার ছেলের উপযুক্ত বউ হতে পারে। ওই ব্যাঙ থাম্বলিনাকে পিঠে তুলে লাফাতে লাফাতে এক সরোবরের কাছে আসলো। বাছা, দেখো কি সুন্দর বউ এনেছি তোমার জন্য। দুটি ব্যাঙই তখন থাম্বলিনাকে ছেড়ে আনন্দ সহকারে বিয়ের জোগাড়ে ব্যস্ত হয়ে পড়ল। থাম্বলিনা ভয়ে কাঁপছে। এবার এক প্রজাপতি ওকে দেখতে পেয়ে বলল, কোনো ভয় নেই, আমি তোমার সাহায্য করব। এই বলে সে হাত ধরে টেনে অনেক অনেক দূরে একটা ফুলের বাগানে নিয়ে গেল। প্রজাপতি ওকে একটা ফুল এনে দেবার জন্য একটু অন্যদিকে গেল। ঠিক সেই সময় একটা কালো ভ্রমর ওপর দিয়ে থাম্বলিনাকে দেখতে পেল। কি সুন্দর দেখতে, আমি ওকে বাড়ি নিয়ে যাব। জাপটে নিয়ে ভ্রমর ওকে বনের মধ্যে নিয়ে গেল। ওর সব বন্ধুরা চারিদিকে জড়ো হয়ে থাম্বলিনাকে দেখতে লাগলো। দেখো কি নোংরা প্রাণী, ওর শুধু দুটো পা। ভ্রমর ওকে ছেড়ে দিল। বেচারা থাম্বলিনা একা একা বনের মধ্যে বেড়াতে বেড়াতে ছোট্ট একটা গর্তে পড়ে গেল। কে ওখানে? এক বৃদ্ধা ইঁদুর বেরিয়ে এলো। সোনা, ঠান্ডা লাগার আগে ভেতরে চলে এসো। ইঁদুর থাম্বলিনাকে আশ্বস্ত করে ওর বাড়িতে থাকার প্রস্তাব দিল। তুমি আমার বাড়ি পরিষ্কার রেখো সোনা। চায়ের সময় আমাকে আর আমার প্রতিবেশীকে গল্প শুনিও। ঠিক সেই সময় বেজি মহাশয় প্রবেশ করে থাম্বলিনাকে বড় বড় চোখ করে দেখলেন। একদিন সকালে, এসো, নতুন সুড়ঙ্গে একটু হাঁটা যাক। বেজি মশাই ইঁদুর আর থাম্বলিনাকে সুড়ঙ্গের নিচে নিয়ে গেলেন। পথে তারা এক ঠান্ডায় কাঠ হয়ে যাওয়া এক চড়াই পাখিকে দেখতে পেল। আহা, বেচারা পাখি। ওকে ছেড়ে দাও, এমনিতেও মরবে। কিন্তু থাম্বলিনা ফিরে এসে এক সবুজ কম্বল দিয়ে পাখিটাকে ঢেকে দিল। আমি তোমার সেবা করব যতক্ষণ না তুমি উড়ে যাওয়ার শক্তি ফিরে পাচ্ছ। থাম্বলিনা পাখিটির জন্য গম আর জল নিয়ে রোজ সেখানে আসতো। এর মধ্যে বেজি মশাই থাম্বলিনাকে বিয়ের প্রস্তাব দিলেন।
আমি তোমার জন্য ভীষণ আনন্দিত। থাম্বালিনা বেজির বিয়ের প্রস্তাবে মোটেই রাজি হয় না, কিন্তু ইঁদুর ওকে জোর করতেই থাকে। শেষবারের মতো আমি পাখিকে দেখতে চাই। ও নিজের বন্ধুকে দেখার জন্য দৌড়ে গেল, কিন্তু সেই পাখি ওখান থেকে অনেক আগেই উড়ে গেছে। থাম্বলিনা থাম্বলিনা, আমার পিঠে বসো, আমি অনেক দূরে তোমায় নিয়ে যাব। থাম্বালিনা আনন্দ সহকারে ওর পিঠে বসে উড়ে উড়ে এক ফুলের রাজ্যে গিয়ে পৌঁছলো। এক সুন্দর নবযুবকের প্রতি থাম্বালিনার দৃষ্টি পড়ল। একে অপরের দৃষ্টি বিনিময় হলো আর দুজনেই দুজনকে ভালোবেসে ফেললো। আমি ডেইজির রাজা, তুমি কি আমার রানী হবে? রাজার প্রজারা উড়ে গিয়ে থাম্বালিনাকে এক ডানা উপহার দিল, যা থাম্বালিনার গায়ে সঠিকভাবে জুড়ে গেল। তারপর ওরা দুজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। বিউটি আর রাক্ষস। দূর দেশে এক গরিব ব্যবসায়ী থাকত। ওর 3টি মেয়ে ছিল, ব্লিস, ব্লসম আর বিউটি। ওই ব্যবসায়ী নিজের 3 মেয়েকেই খুব ভালোবাসত, কিন্তু বিউটি ওর সব থেকে আদরের ছিল। একদিন ওই ব্যবসায়ী দূর দেশে ব্যবসা করতে সফরে বেরোলো। আসার সময় মেয়েদের জন্য উপহার আনার কথাও দিল। ব্লিস আর ব্লসম নিজেদের জন্য দামি পোশাক আর সুন্দর গয়না চাইল। তুমি কি চাও বিউটি? আমার গোলাপ চাই বাবা, সুন্দর লাল গোলাপ। দূর দেশে পৌঁছে ব্যবসায়ী অনেক টাকা রোজগার করলো। আসার সময় ও 2 মেয়ের জন্য অনেক উপহারও কিনে নিল, কিন্তু কোথাও ও লাল গোলাপ পেল না। হতাশ হয়ে ও বাড়ির দিকে হাঁটলো। হঠাৎ তখন তুমুল ঝড়। ও দূরে একটা মহল দেখতে পেয়ে তার ভেতরে ঢুকে পড়ল। হ্যালো, এখানে কেউ আছে? কিন্তু কেউ উত্তর দিল না, কেউ ছিলই না ওখানে। ও দেখলো যে ওখানে সুস্বাদু খাবার আর নরম বিছানা সাজিয়ে রাখা আছে। খেয়ে দিয়ে ও গভীর নিদ্রায় ডুবে গেল। দ্বিতীয় দিন সকালে ও মহলে ঘুরছিল। হঠাৎ ও দেখলো দারুণ সুন্দর গোলাপের ঝাড়। যেই ও একটা গোলাপ ছিঁড়তে গেল, তখন এক বিশাল রাক্ষস ওখানে এসে হাজির হলো। এই, তোর সাহস হলো কি করে আমার গোলাপে হাত দেওয়ার? এবার তোকে আমি বন্দি করব, দেখ। না না মহাশয়, দয়া করে আমায় ক্ষমা করুন। আমি আমার মেয়ের জন্য এগুলো নিয়ে যাচ্ছিলাম। দয়া করে ওকে আমায় শেষবারের মতন দেখতে দিন। ওই ব্যবসায়ীর নিজের পরিবারের প্রতি প্রেম দেখে রাক্ষস ওকে যেতে দিল। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু তোমার ফিরে আসতে হবে আর সাজা পেতে হবে। এই আংটিটা নাও, এটা তোমায় এখানে ফিরিয়ে আনবে। ব্যবসায়ী আনন্দে ঘরে ফিরল আর মেয়েদের সবটা গল্প বলল। পরের দিন ওকে রাক্ষসের মহলে ফিরে যেতে হতো। যেতেই হবে বাবা, আপনার কথা খুব মনে পড়বে। সেই রাতে যখন সবাই ঘুমোচ্ছিল, বিউটি তখন ওই আংটিটা বার করে ওটার সাহায্যে রাক্ষসের মহলে পৌঁছে গেল। কে তুমি? যে আপনার বাগান থেকে গোলাপ ছিঁড়েছিল সে আমার বাবা। উনি ওসব আমার জন্য করেছিলেন, এই জন্য শাস্তিটা আমার পাওয়া উচিত, ওনার না। রাক্ষস মেনে গেল ও বিউটিকে অনেক সুন্দর সুন্দর পোশাক, সুস্বাদু আহার ও বাগান থেকে অনেক ফুল দিল। ওরা একসাথে খেলো আর অনেক গল্প করল। আসলে রাক্ষসটা বিউটিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু ও বিউটিকে বলতে ভয় পেত, কারণ ও তো খুব কুৎসিত। এদিকে বিউটি ও রাক্ষসের নরম মন দেখে ওকে পছন্দ করে ফেলছিল, কিন্তু ওর নিজের দিদিদের আর বাবার কথা খুব মনে পড়ছিল। একদিন, আমার পরিবারের কথা খুব মনে পড়ছে, আমি যাই। ঠিক আছে, তুমি যেতে পারো, কিন্তু মনে রেখো আমি তোমায় মাত্র 10 দিনের জন্য ছাড়ছি। 10 দিন পরেই কিন্তু তোমায় এখানে ফিরে আসতে হবে। ওর শর্ত মেনে বিউটি বাড়ি গেল। সারা পরিবার ওকে দেখে খুব খুশি হলো। দিন কাটতে লাগলো। কখন যেন 10 দিনও কেটে গেল। বিউটি ভাবল যে ও আরো একদিন থাকবে। রাতে ও একটা স্বপ্ন দেখল। ও স্বপ্ন দেখল যে রাক্ষসটা মরে যাচ্ছে। ভয় পেয়ে পরের দিনই ও মহলে ফিরে গেল। শোনো, আমি ফিরে এসেছি। কিন্তু কেউ উত্তর দিল না। ও বাগানে গেল, দেখলো যে রাক্ষস ওখানে পড়ে আছে। ও রাক্ষস, তোমায় বাঁচতেই হবে, তুমি কত ভালো, আমি খুব ভালোবাসি তোমাকে। তুমি কুৎসিত, কিন্তু আমার তো সেটাও ভাল লাগে।
যেই বিউটি ওই কথাটা বলল, ওই রাক্ষসের রূপ বদলে এক অপূর্ব সুন্দর রাজকুমারের রূপে প্রস্তুত হলো। আমি রাজকুমার মাইকেল। এক বুড়ি পরী আমাকে অভিশাপ দিয়েছিল, কারণ আমি সবসময় সাধারণ জীবজন্তুর ওপর অন্যায় অত্যাচার করতাম। ওই অভিশাপ তখনই খণ্ডন হতো যদি কোনো মেয়ে, আমি কুৎসিত জেনেও, আমাকে ভালোবাসতো। আর বিউটি, তুমি ওই রাক্ষসটাকেই ভালোবাসলে। মাইকেল আর বিউটির বিয়ে হয়ে গেল। বিউটির বাবা ও বোনেরা ওর সাথে থাকতে চলে এলো, আর ওরা সবাই সুখে শান্তিতে বাস করতে লাগলো। স্নো হোয়াইট আর 7 বামন। এক সময় এক খুব সুন্দর রাজকুমারী ছিল। ও এত ফর্সা ছিল যে ওর নাম স্নো হোয়াইট রাখা হলো। স্নো হোয়াইটের সৎমা রানী এলসা খুব শয়তান ছিল। ও স্নো হোয়াইটের সাথে খুব খারাপ ব্যবহার করত। রানীর কাছে একটা আয়না ছিল। রোজ সকালে রানী ওই আয়নায় মুখ দেখে জিজ্ঞেস করত, আয়না আয়না, বল না আমার মতন সুন্দর আর কেউ হয় না। তুমি শয়তান, কিন্তু সব থেকে সুন্দর তো তুমি, আমার রানী। অনেক বছর কেটে গেলে স্নো হোয়াইট বড় হয়ে গেল। একদিন আয়না রানীকে অন্যই জবাব দিল, তুমি সব থেকে শয়তান, কিন্তু সব থেকে সুন্দর না। সব থেকে সুন্দর তো স্নো হোয়াইট, আমার রানী। আয়নার উত্তরে রানী এত রেগে গেল যে ও রাজকুমারীকে মহল থেকে তাড়িয়ে জঙ্গলে পাঠিয়ে দিল। ঘন জঙ্গলে স্নো হোয়াইট একা চলতে লাগলো। ও খুব ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পরিশ্রান্ত, ভীত ছিল। জঙ্গলে ঘুরতে ঘুরতে ও দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। ঘরের ভিতরে গেল। ওখানে একটা টেবিলে অনেক রকমের খাবার রাখা ছিল, সঙ্গে 7টা থালা আর 7টা চামচও রাখা ছিল। ওহ, আমার খুব খিদে পেয়েছে, আগে কিছু খেয়েনি। স্নো হোয়াইট খেয়ে নিল। পাশের ঘরে ও দেখলো পরপর 7টা ছোট ছোট খাট রাখা। স্নো হোয়াইট খুব হাঁপিয়ে গেছিল। 7টা খাট একসাথে করে শুয়ে পড়ল আর গভীর ঘুমে ঢুলে পড়ল। কিছুক্ষণ বাদে 7টা বামন ওখানে এলো। ওই বাড়িটা ওদের। ওরা দেখলো স্নো হোয়াইট ওখানে ঘুমোচ্ছে। এই কে তুমি? আমার নাম স্নো হোয়াইট। আমার সৎমা আমায় জঙ্গলে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তা তুমি আমাদের খাবার খেয়ে নিয়েছো। দোষ হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। বামনরা দেখলো যে স্নো হোয়াইট খুব ভালো আর উদার মেয়ে, এই জন্য ওরা ওকে সাহায্য করবে বলে কথা দিল। ওদিকে রাজমহলে, আয়না আয়না, বল না আমার মতো সুন্দর আর কেউ হয় না। তুমি সব থেকে শয়তান আর পাজি, কিন্তু স্নো হোয়াইট, যে ঘন জঙ্গলে এই মুহূর্তে বেশ সুরক্ষিত, সেই সব থেকে সুন্দর মহারানী। না, মেরে ফেলবো আমি ওকে। রানী নিজের রূপ পাল্টে এক ফেরিওয়ালির বেশ ধারণ করলো, আর তারপর একটা বিষ মাখা চিরুনি নিয়ে ও গেল স্নো হোয়াইটের সাথে দেখা করতে। আরে মেয়ে, কি সুন্দর চুল তোমার, এই নাও, এই চিরুনিটা তোমার চুলের জন্য। যেই স্নো হোয়াইট ওই চিরুনি দিয়ে চুল আঁচড়ালো, গভীর ঘুমে ডুবে গেল। যখন বামনরা ফিরলো, দেখলো যে স্নো হোয়াইট গভীর নিদ্রায়। এটা নিশ্চয়ই পাজি রানীর কাজ। এই চিরুনিটা দেখো। যেই বামনরা ওর চুল থেকে চিরুনি সরালো, স্নো হোয়াইট আবার জেগে উঠল। বামনরা খুব খুশি। ওদিকে রাজমহলে, আয়না আয়না, বল না আমার চেয়ে সুন্দর আর কেউ হয় না। তুমি দুষ্টু আর খুব চালাক রানী, কিন্তু স্নো হোয়াইট এখনো বেঁচে, আর ওই সব থেকে সুন্দর। না, এটা হতেই পারে না। এবার রানী এক চাষি বউয়ের রূপ ধারণ করলো, আর একটা ঝুড়িতে বিষ মাখা আপেল নিয়ে চলল স্নো হোয়াইটের সাথে দেখা করতে। কুড়ের কাছে আসতেই ও দেখলো যে স্নো হোয়াইট বাগানে ঘুরছে। আরে, তোমায় তো খুব দুর্বল লাগছে, নাও এই রসালো আপেলটা খাও। ধন্যবাদ, সত্যি আমার খুব খিদে পেয়েছিল। যেই স্নো হোয়াইট আপেলের টুকরোতে কামড় বসালো, মাটিতে ঢলে পড়লো। এবার রানী ভাবলো যে স্নো হোয়াইট কিছুতেই বাঁচবে না, ও নিশ্চয়ই মরে গেছে।
আনন্দে ওখান থেকে চলে গেল। বিকেলে যখন বামনরা বাড়ি ফিরল, স্নো হোয়াইট ওঠো, স্নো হোয়াইট ওঠো। ও তো মরে গেছে। বামনরা কাঁদতে লাগলো। ওরা ওকে তুলে খাটে শুইয়ে দিল। কিছুক্ষণ পর এক যুবক রাজকুমার ঘোড়ায় চড়ে ওই জঙ্গলে এলো। ও দেখলো 7টা বামন কাঁদছে আর একটা সুন্দর মেয়ে পাশে শুয়ে আছে। ও ওদের কাছে গেল। বাহ, ও কি সুন্দর দেখতে। স্নো হোয়াইটকে দেখতেই রাজকুমার ওকে ভালোবেসে ফেলল। কে এই সুন্দর মেয়েটি? বামনরা রাজকুমারকে সব কিছু খুলে বলল। রাজকুমার নিচে ঝুঁকে স্নো হোয়াইটের গালে একটা চুমু খেলো। যেই ও এটা করলো, স্নো হোয়াইট হঠাৎ জেগে উঠল আর জোরে জোরে কাশতে লাগলো। কাশতে কাশতে আপেলের একটা ছোট টুকরো ওর মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো। কি হয়েছিল আমার? তুমি তো মরে গেছিলে, কিন্তু এখন বেঁচে উঠেছো। স্নো হোয়াইট খুব অবাক হলো। স্নো হোয়াইট, আমায় বিয়ে করবে? হ্যাঁ, নিশ্চয়ই। বামনরা খুব খুশি হলো। ওরা আনন্দে নাচতে লাগলো। রাজকুমার স্নো হোয়াইট আর বামনদের নিজের রাজ্যে নিয়ে গেল। ওদিকে রাজমহলে রানী আবার আয়নাকে জিজ্ঞেস করলো, আয়না, আয়না, বল না, আমার চেয়ে সুন্দর আর কেউ হয় না? ও রানী, তুমি সুন্দর, কিন্তু স্নো হোয়াইট তোমার চেয়ে সব সময় বেশি সুন্দর। না! রানী রাগে পাগল হয়ে আয়নাটাকে ভেঙে ফেলল আর নিজেকে একটা ঘরে বন্দি করে নিল। এভাবেই ও ঘরে ওর মৃত্যু হয়ে গেল। ছোট্ট জলপরি। সমুদ্রের সবথেকে গভীর আর অন্ধকার অঞ্চলটায় সাগররাজ তার মেয়ে জলপরি মেলোডির সাথে থাকত। মেলোডি খুব সুন্দর একটি জলপরি ছিল। ওর আওয়াজ খুব সুরেলা আর মধুর। ওর গান শোনার জন্য সবাই উদ্গ্রীব হয়ে থাকত। মেলোডির ঠাকুমা ওকে সব সময় দুপে প্রাণীদের গল্প শোনাতো, যাদের মানুষ বলা হয়। সমুদ্রের নিয়ম অনুযায়ী জলপরি সমুদ্রের ওপর তখনই আসতে অনুমতি পেত যখন তার 16 বছর হয়ে যেত। আর আজ মেলোডির 16 বছর পূর্ণ হচ্ছিল। আজকের দিনটা তোমার জন্য খুব বিশিষ্ট। তুমি এবার সমুদ্রের ধারে যেতে পারবে আর মানুষদের দেখতে পাবে। কিন্তু মনে রেখো, ওদের সাথে কথা বলো না, শুধু ওদের দেখে ফিরে আসবে। মেলোডি সবাইকে বিদায় জানালো আর জলের ওপরে এলো। এটা তো একটা জাহাজ। ওই জাহাজের পাশ দিয়ে যেতে যেতে ও মানুষদের দেখলো। ওদের মধ্যে একটা মানুষ খুব লম্বা আর দারুণ সুন্দর দেখতে ছিল। ওর মাথায় মুকুট ছিল। ও নিশ্চয় রাজকুমার। কি সুন্দর দেখতে। মেলোডি ওকে ভালোবাসতে লাগলো। তখনই হঠাৎ একটা ঝড় এলো আর জাহাজ সমুদ্রে ডুবতে লাগলো। রাজকুমারও ডুবে যাচ্ছিল। না, আমি ওকে নিশ্চয়ই বাঁচাবো। ও রাজকুমারকে ধরে ফেললো আর ওকে জলের ধারে নিয়ে গেল। ওকে তীরে ছেড়ে দিয়ে সমুদ্রের কিছুটা ভিতরে ঢুকে দেখতে লাগলো যে রাজকুমার এবার কি করে। ও ওর জন্য মিষ্টি গানও গাইল। রাজকুমারের জ্ঞান ফিরল। ও এদিক ওদিক নিজের পরিত্রাতার খোঁজ করল, কিন্তু দেখতে পেল না। কিছুক্ষণ পর ওখান দিয়ে যারা যাচ্ছিল তারা রাজকুমারের মদত করল। ভগবানের দয়ায় ও বেঁচে গেল। আমিও যদি এই মানুষদের মতন হতে পারতাম। রাজমহলে ফিরে ও ঠাকুমাকে সব খুলে বলল। দিন দিন মেলোডি খুব উদাস হয়ে পড়ছিল। মেলোডি, তোমায় খুব চিন্তিত লাগছে। হ্যাঁ ঠাকুমা, আমি ওই সুন্দর রাজকুমারকে ভুলতেই পারছি না। আমিও 2টো পা চাই, তাহলে আমিও ওর সাথে গিয়ে থাকতে পারবো। কেবল একজনই তোমায় সাহায্য করতে পারে, সাগর ডাইনি। ও তোমায় পা দিতে পারে মা। মেলোডি সাগরের ডাইনির কাছে গেল। ডাইনি ওকে পা দিতে রাজি তো হলো, কিন্তু ওর একটা শর্ত ছিল। পায়ের বদলে নিজের মিষ্টি আওয়াজ আমায় দিয়ে দিতে হবে। মেলোডি ওই শর্তে একটু খুশি হলো না, কিন্তু ও মেনেও নিল। ঠিক আছে, এবার এই বাটিটা তুলে যা আছে পান করো। ওটা পান করতেই মেলোডি গভীর নিদ্রায় ডুবে গেল।
যখন ও জাগলো ও দেখলো যে ও সমুদ্রের ধারে বসে আছে, ওর দুটো পাও ছিল। তখনই রাজকুমার সমুদ্রের তীরে এলো। সুন্দরী নারী, কে তুমি? মেলেডি উত্তর দেওয়ার খুব চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে আওয়াজই বেরোলো না। এই জন্য ও হাতের ইশারায় বোঝাতে চাইল। আমার নাম রাজকুমার কিল। আমার সাথে রাজমহলে যাবে? আমি তোমার খুব যত্ন করব। রাজকুমার মেলেডিকে নিজের বাড়ি নিয়ে গেল। রোজ ওরা একসাথে সমুদ্রের তীরে বেড়াতো, একসাথে খেত। খুব শিগগিরই ওরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠল। মেলেডি ওর সাথে ইশারায় কথাও বলতো। তখন গভীর সমুদ্রে আরে, মেলোডির এই মিষ্টি আওয়াজ নিয়ে আমি করবটা কি? এটা তো এতই সুরেলা যে আজকাল কেউ আমায় ভয়ই পায় না। মেলোডির মধুর আওয়াজ তখন এই ডাইনিটাকে ওর অভিশাপের মন্ত্রগুলোও পড়তে দিত না। এরম চলতে পারে না, আমি আমার ভয়ঙ্কর আওয়াজ ফেরত চাই। ডাইনি এবার রাজকুমারের মহলে গিয়ে মেলোডির সাথে দেখা করলো। দেখো, তুমি চাও তো এই পাগুলোও রেখে নিতে পারো, কিন্তু নিজের আওয়াজ ফেরত নিয়ে নাও। মেলোডি এটা শুনে খুব খুশি হলো, আর তখনই নিজের আওয়াজ ফেরত নিয়ে নিল। আর ডাইনিও নিজের আসল ভয়ঙ্কর আওয়াজ ফেরত পেয়ে গেল। ও নিজের মহলে গভীর সমুদ্রে ফিরে গেল। এবার আমায় সবাই ভয় পাবে। মেলোডি মিষ্টি আওয়াজে গান গাইতে লাগলো। রাজকুমার তখনই ওই আওয়াজটা চিনে নিল। আরে, এটা তো সেই আওয়াজটা। তো তুমিই সেই মেয়ে যে আমায় বাঁচিয়েছিলে। তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ, আমার রাজকুমার নিশ্চয়ই করব। মেলোডি আর রাজকুমারের বিয়ে একটা বিরাট জাহাজে হলো। সাগররাজ, মেলোডির ঠাকুমা আর বাকি সব জলপরীরা ওই বিয়েতে এসেছিল। তারপর মেলোডি আর রাজকুমার কিল দারুণ আনন্দে নিজেদের জীবন কাটাতে লাগলো। ব্যাং রাজকুমার। বহুকাল আগে এক রাজা ছিল। ওর একটা মিষ্টি মেয়ে ছিল। তার নাম ছিল জেড। জেড এত সুন্দর আর তেজস্বিনী ছিল যে সূর্যের আভাও ওকে দেখে লজ্জা পেত। রাজা ওকে এত ভালোবাসত যে ওর দূরে যাওয়ার ভয়ে ওকে কারোর সাথে খেলতেও দিত না। বেচারি জেডের কোনো বন্ধুই ছিল না। নিজের একাকিত্ব কাটাতে ও সোনার বল দিয়ে খেলত। সোনার বল দিয়ে খেলতে ওর সব থেকে বেশি ভালো লাগতো। একদিন খেলতে খেলতে ওর সোনার বলটি জলে পড়ে গেল। জেড কাঁদতে শুরু করলো। হঠাৎ ও একটা আওয়াজ পেল। তুমি কাঁদছো কেন রাজকুমারী? ও ঘুরে আওয়াজের দিকে দেখলো। ও দেখতে পেল একটা ব্যাঙ নিজের কুৎসিত মুখ জলের ওপরে তুলে ওর সাথে কথা বলছে। তুমি একটা বিচ্ছিরি ব্যাঙ। তুমি কি সাহায্য করবে আমার? কেঁদো না রাজকুমারী, আমি নিশ্চয়ই তোমার সাহায্য করব। আমায় বলো কি হয়েছে। আমার সোনার বলটা এই জলে পড়ে গেছে, আর এইখানে তো গভীর জল। আমি যদি তোমার সোনার বল ওখান থেকে বার করে দিই, কি দেবে তুমি আমায়? যা তুমি চাও, পোশাক, গয়না, রত্ন, বা যদি চাও আমার এই সোনার মুকুটটাও তোমায় দিয়ে দিতে পারি। তোমার পোশাক, সোনা, হিরে, মানিক আমার চাই না। যদি তুমি আমায় তোমার থালায় খেতে দাও, তোমার বিছানায় শুতে দাও, তাহলে আমি তোমার বল ফেরত এনে দেব। রাজকুমারী একটুক্ষণ ভাবল। এই কুৎসিত ব্যাঙটার সাথে কে বন্ধুত্ব করবে? ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি যেমন চাইবে তেমনই হবে। ব্যাঙ জলে লাফিয়ে ডুব দিল আর মুখে করে রাজকুমারীর বলটা নিয়ে ফিরে এলো। ঘাসের ওপরও বলটাকে রেখে দিল। নিজের সোনার বলটা দেখে রাজকুমারী তো খুব খুশি। ও বলটা তুলে ব্যাঙকে ওখানেই রেখে পালিয়ে গেল। দাঁড়াও রাজকুমারী। দ্বিতীয় দিন রাজপরিবার খেতে বসেছিল। তখনই দরজায় ঠক ঠক আওয়াজ হলো। জেড গিয়ে দেখে তো হতবাক, ওই বিচ্ছিরি ব্যাঙটা ওখানে বসে। কেমন আছো রাজকুমারী? ব্যাঙকে দেখে রাজকুমারী ভয় পেয়ে গেল। দরজাটা জোরে বন্ধ করে ও আবার টেবিলে গিয়ে বসলো। কে ছিল মা? কেউ না, একটা কুৎসিত ব্যাঙ মাত্র। ব্যাঙ? ওর তোমাকে দিয়ে কি দরকার? রাজকুমারী বাবাকে সব বলল। তুমি যদি কথা দিয়ে থাকো তা অবশ্যই পূরণ করা উচিত। যাও, ব্যাঙটাকে ভেতরে নিয়ে এসো।
রাজকুমারী ব্যাঙটাকে ঘরে নিয়ে এলো। ব্যাঙটা ভিতরে এসে জেডের পাশে গিয়ে বসলো। ব্যাঙটা জেডের থালাতেই খেলো আর ওর গ্লাস থেকেই জল পান করলো। আমি খুব পরিশ্রান্ত। রাজকুমারী, তুমি আমায় তোমার পালঙ্কে নিয়ে চলো। রাজকুমারী ব্যাঙটাকে হাতে নিয়ে নিজের শোবার ঘরে চলে গেল। খাটের এক কোণে ব্যাঙটাকে রেখে ও ঘুমোতে গেল। কিন্তু কিছুতেই ওর ঘুম আসছিল না। ওর ব্যাঙ বন্ধু ওর জন্য গান গাইল। ওর আওয়াজ এতই মধুর ও সুরেলা ছিল যে রাজকুমারী সহজেই ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে বিদায় নিয়ে ব্যাঙটা চলে গেল। যাক, আপদ বিদেয় হলো। রাতে আবার ব্যাঙটা ওখানে এলো। ও রাজকুমারীর পাতে খেলো, গেলাসে জল পান করলো আর বিছানায় ঘুমোতে গেল। ঘুমানোর আগে ও রাজকুমারীকে মিষ্টি গানও শোনালো। আরে, এর এখানেই থাকার ইচ্ছে হয়নি তো? অবশ্য খুব একটা খারাপও নয়, ভালোই, আর বেশ ভালো বন্ধুও হতে পারে। ওর আওয়াজও আমার বেশ পছন্দ। তৃতীয় দিন ব্যাঙ আবার ফিরে এলো। রাজকুমারী, তুমি নিজের কথা রেখেছ। কাল সকালে ঘুম থেকে উঠেই তুমি এক অদ্ভুত উপহার পাবে। ব্যাঙের কথা জেড অনেকক্ষণ ভাবল, কিন্তু কিছুই বুঝতে পারল না। সকালে উঠে ও এক সুপুরুষ ও সুন্দর রাজকুমারকে দেখতে পেল। ওকে দেখে তো রাজকুমারী হতবাক। ধন্যবাদ রাজকুমারী, তুমি আমায় মুক্তি দিলে। আরে, কে তুমি? আমি রাজকুমার রোল্যান্ড। আমি জীবজন্তুদের সাথে খুব খারাপ ব্যবহার করতাম, তাই এক পরী আমায় ব্যাঙ বানিয়ে দিয়েছিল। ও বলেছিল অভিশাপ তখনই কাটবে যখন কোনো সুন্দরী রাজকুমারী আমায় 3 দিন তার পাতে খেতে দেবে আর পালঙ্কে শুতে দেবে। আর তুমি সেটাই করলে। তুমি কি আমার সাথে আমার রাজ্যে গিয়ে আমায় বিয়ে করবে? জেডের তো এসব দেখে বিশ্বাসই হচ্ছিল না। হ্যাঁ, আমি নিশ্চয়ই তোমায় বিয়ে করব। দুজনে এই সব রাজা আর রানীকে বোঝালো। ওরাও আনন্দে অনুমতি দিয়ে দিল। ওই দিনের পর থেকে জেড সব প্রাণীদের সাথে উদারভাবে ব্যবহার করতে লাগলো। পিনোকিও। অনেকদিন আগের কথা। জেপেটো নামে এক বৃদ্ধ কুটির শিল্পী ছিলেন। জেপেটো একাই থাকতেন আর বড় ভালো মানুষ ছিলেন। সারা জীবন তিনি বাচ্চাদের খেলনা বানিয়ে কাটাতেন। আমার যদি নিজের সন্তান থাকতো। কচি পাইনের টুকরো দিয়ে তিনি একটা ছোট্ট বাচ্চা বানালেন। নীলপরি গেপেটোকে পুরস্কার দিতে চাইলেন আর জাদুর কাঠি নাড়িয়ে সেই কাঠের পুতুলকে জ্যান্ত করে দিলেন। বাহ, তুমি আমার সব থেকে সুন্দর পুতুল। আমি তোমায় পিনোকিও বলে ডাকবো। কিছুদিন পরে গেপেটো ভাবলেন পিনোকিওর স্কুল যাওয়া উচিত। এই চিন্তা করে নিজের শেষ সম্বল সেই কোটটা বিক্রি করে পিনোকিওর জন্য বই নিয়ে আসলেন। সত্যিকারের ভালো ছেলের মতো তোমার স্কুলে যাওয়া উচিত। তুমি এখন স্কুলে যাও। আমি আসি বাবা। যাওয়ার পথে পিনোকিওর দেখা হলো এক ধূর্ত শিয়ালের সাথে। সত্যিকারের ছেলেরা স্কুলে যায় না, ওরা রানওয়ে দ্বীপে বেড়াতে যায়, সারাদিন খেলাধুলা আর আনন্দ করে। আমি তোমায় একটা টিকিট দিতে পারি। কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই। তুমি তোমার স্কুলের বই দিতে পারো। পিনোকিও আনন্দ সহকারে নিজের বই বিক্রি করে দিল আর সত্যিকারের ছেলেদের মতোই মজা করতে লাগলো। হঠাৎ নীলপরি এসে হাজির। পিনোকিও, তুমি স্কুলে যাওনি কেন? আমি তো স্কুলেই যাচ্ছি। এত বড় মিথ্যে কথা বলার সঙ্গে সঙ্গে পিনোকিওর নাকও বড় হতে থাকলো, আরো বড়। পিনোকিও বেচারা কাঁদতে আরম্ভ করলো। তুমি মিথ্যে বলেছ পিনোকিও, যখনই মিথ্যে বলবে তোমার নাক বড় হয়ে যাবে। আমি আর করব না। এবার থেকে আমি ভালো ছেলের মতো রোজ স্কুলে যাব। পরি ওকে ক্ষমা করে দিলেন আর জাদু কাঠি নাড়িয়ে ওর পুরনো নাক ফিরে দিলেন আর যেতে যেতে সাবধান করে গেলেন। একটা কথা মনে রেখো পিনোকিও, রানওয়ে দ্বীপ বাচ্চাদের জন্য ঠিক নয়। তুমি ওখানে গেলে গাধায় পরিণত হবে। কিন্তু পিনোকিও ওনার কথায় কান দিল না। বাবা আর পরীর কথা চিন্তা না করে ও রানওয়ে দ্বীপে গেল। থাকার পক্ষে তো বেশ ভালোই জায়গা, খেলাধুলো আর প্রচুর মিষ্টি খাওয়ার জন্য। ওকে কেউ বাধা দেবার নেই, এটা করো না ওটা করো না কেউ বলবার নেই। সারা দিন মজা করার পর ক্লান্ত হয়ে পিনোকিও সরোবরের ধারে বিশ্রাম নিতে গেল। জল খাওয়ার জন্য জলের মধ্যে হাত ডোবাতেই সে তার প্রতিবিম্ব দেখতে পেল। আরে, এটা
তো আমি নই। আমার নাক আর কান এত লম্বা হলো কি করে? লেজ কি করে গজালো? ওর যে একটা লম্বা কান, নাক আর গাধার মতো ল্যাজ গজিয়ে গেছে। বাঁচাও, আমাকে কেউ সাহায্য করো। নীলপরি পুনরায় আবির্ভূত হলেন। ওকা পুতুল, আমি কি তোমায় বলিনি যে ওই দ্বীপে বাচ্চাদের জন্য ঠিক নয়? যাও, নিজের বাবাকে দেখো যে তোমার জন্য কাঁদছে। জাদুকাঠি নাড়িয়ে পরি ওই গাধার কান, লম্বা নাক আর ল্যাজ উধাও করে দিলেন এবং সমুদ্রের ধারে ওকে ছেড়ে দিলেন। সেখানে পিনোকিও দেখলো যে ওর গরিব বাবা গেপেটো ডুবে যাচ্ছে। বাবা, আমি আসছি। শুধু বাবার কথা চিন্তা করে পিনোকিও জলের মধ্যে ঝাঁপ দিল বাবার প্রাণ বাঁচাতে। পিনোকিও, এখন তুমি বুঝতে পারছো এক সত্যিকারের মানুষ মানে যার ভেতরে অন্যের জন্য ভালোবাসা আছে। বাবার প্রতি সত্যিকারের ভালোবাসা তোমাকে পুরস্কার দিয়েছে। হ্যাঁ, পিনোকিও আর কাঠের পুতুল রইল না, সে রক্ত মাংসে গড়া মানুষে পরিণত হলো। অবশেষে আমার ইচ্ছে পূরণ হলো। পিনোকিও নিজের বাবার সঙ্গে আনন্দে থাকতে লাগলো। হ্যান্সেল আর গ্রেটেল। এক ঘন জঙ্গলের বাইরে এক গরিব কাঠুরে থাকত। ওর 2 সন্তান ছিল। ছেলের নাম ছিল হ্যান্সেল আর মেয়ের ছিল গ্রেটেল। ওরা এত গরিব ছিল যে ওদের সৎ মা ভাবলো যে 2 বাচ্চাকে সামলানো খুব কঠিন, তাই ওদের জঙ্গলে ছেড়ে দেওয়া যাক। কাল সকালে আমরা 2 বাচ্চাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো, তাহলে অন্তত আমাদের তো কিছু খাবার জুটবে। না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। এটা যদি তুমি না করতে পারো, আমরা সবাই না খেতে পেয়ে মর। বাপ মার কথা বাচ্চাগুলো শুনে ফেললো। হ্যান্সেল একটা উপায় বার করলো। ও বাইরে গিয়ে কিছু সাদা পাথর কুড়িয়ে আনলো। পরের দিন সকাল সকাল ওই কাঠুরে ওদের নিয়ে জঙ্গলে গেল। জঙ্গলের পথে হ্যান্সেল ওই পাথর নিজের পকেট থেকে ফেলতে লাগলো। তোমরা এখানেই থাকো, হ্যাঁ? আমি একটু পরে ফিরে এসে তোমাদের নিয়ে যাব। হ্যান্সেল আর গ্রেটেল গভীর ঘুমে ডুবে গেল। যখন ওদের ঘুম ভাঙল, ওরা দেখলো যে গভীর রাত হয়ে গেছে আর পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। হ্যান্সেল নিজের ছোট বোনের সাথে সাদা পাথরের সাহায্যে রাস্তা খোঁজার চেষ্টা করলো। ওই পাথরগুলো চাঁদের আলোয় চকচক করছিল আর ওদের ফেরার পথ দেখাচ্ছিল। সারা রাত হেঁটে ওরা অবশেষে বাড়ি ফিরে এলো। ওদের বাবা ওদের দেখে খুব খুশি হলো, কিন্তু ওদের সৎ মা ভীষণ রেগে গেল। এবার ওদের ঘন জঙ্গলে অনেক ভেতর অবধি ছাড়বে, যাতে ওরা ফেরার পথ কিছুতেই না পায়। আগের মতোই হ্যান্সেল চাইছিল বাকি সাদা পাথর কুড়িয়ে আনুক, কিন্তু এবার ওর মা বাইরের দরজা এমন ভাবে বন্ধ করে দিয়েছিল যে ওরা খুলে বেরোতেই পারল না। পরের দিন ওরা আবার জঙ্গলে যাওয়ার জন্য বেরোলো। হ্যান্সেল নিজের পকেট থেকে রুটির টুকরো রাস্তায় ফেলতে লাগলো। ওরা এমন একটা জায়গায় এলো যেখানে ওরা আগে কখনো আসেনি। এখানেই বসো, আমি বিকেলে এসে তোমাদের নিয়ে যাব। আর ওদের ঘুম পেয়ে গেল। বিকেল কেটে গেল, তবু ওদের কেউ নিতে এলো না। বেচারা ওরা আবার ঘুমিয়ে পড়ল। মাঝরাতে যখন ওদের ঘুম ভাঙল তো চাঁদ ফুটে উঠেছিল। ভাবিস না তুই গ্রেটেল, আমরা পথ খুঁজে বার করব। যখন ওরা পথ খুঁজতে বেরোলো, হ্যান্সেল কোথাও রুটির টুকরো খুঁজে পেল না। পাখিরা রুটির সব টুকরো খেয়ে ফেলেছিল। বাচ্চা দুটি খুব হাঁপিয়ে গেছিল, খিদেও পেয়েছিল। ওরা জঙ্গলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। তখনই ওরা দারুণ গন্ধ পেল খাবারের। ওই গন্ধের পিছনে হাঁটতে হাঁটতে ওরা একটা ছোট্ট ঘরের কাছে পৌঁছলো। ওই ঘরটা কেক দিয়ে বানানো আর জানলাগুলো টফির ছিল। এসব দেখে বাচ্চারা দারুণ খুশি হলো। ওরা কেক খেতে শুরু করলো। হঠাৎ দরজা খুলে গেল আর একটা বুড়ি বাইরে এসে দাঁড়ালো। আরে বাচ্চাকে এখানে, ভেতরে চলে এসো। ও ওদের ভেতরে নিয়ে গেল। দারুণ খাবার খেয়ে 2 বাচ্চাই গভীর নিদ্রায় ডুবে গেল। বাচ্চারা তো আর জানতো না যে ওই বুড়িটা আসলে একটা ডাইনি, আর ও বাচ্চাদের ধরে নিজের গোলাম বানিয়ে রাখতো। ও ওই কেকের বাড়ি বাচ্চাদের লোভ দেখাতেই বানিয়েছিল। বাচ্চাদের নিজের ফাঁদে ফেলে ও ওদের মেরে ফেলতো। পরের দিন গ্রেটেলের ঘুম ভাঙতেও দেখলো যে ও ওখানে একা শুয়ে। চল ওঠ, কুড়ে মেয়ে, চল নিজের ভাইয়ের জন্য রান্না কর। ওকে খুব মোটা করতে হবে। ও যখন বেশ গোলগাল হয়ে যাবে, তখন আমি ওকে খাবো। আমার ভাই কোথায়? আমি ওকে পাতাল ঘরে বন্ধ করে রেখে এসেছি। আমার ভাইকে আমি যে করে হোক বাঁচাবো।
ও ওই ঘরের কাছে গেল যেখানে হ্যান্সেল বন্দি ছিল। হ্যান্সেল, এই হাতটা রাখো। যখন ডাইনিটা তোমায় নিজের আঙুল দেখাতে বলবে, এই হাতটা দেখাবে। ওই দিনের পর রোজ ডাইনিটা ওই ঘরে হ্যান্সেলের সাথে দেখা করতে যেত আর ওকে নিজের আঙ্গুল দেখাতে বলতো। কিন্তু বুদ্ধিমান হ্যান্সেল প্রতিবার ওই সরু হাড়টা ডাইনিকে দেখিয়ে দিত। ডাইনির দৃষ্টিশক্তি দুর্বল ছিল, এই জন্য ও ঠিক করে দেখতে পেত না যে ওটা হ্যান্সেলের আঙুল না হাড়। এভাবেই দিন কাটতে লাগলো আর ডাইনি খুব উতলা হয়ে উঠল। এবার আমি ওকে মেরে রান্না করব। উনুনটা গরম হতে দিয়েছি, গিয়ে দেখ তো গরম হলো কিনা। ক্ষমা করবেন বুড়িমা, আমি জানি না কি করে এটা বোঝা যায়। আপনি আমায় দেখিয়ে দিন না। বোকা কুঁড়ে মেয়ে, ওই দরজাটা তো বেশ বড়। চল আমি তোকে দেখা কি করে করে এটা। ডাইনি হামা দিয়ে ওইখানে গেল আর নিজের মাথা উনুনের ভিতর ঢুকিয়ে দিল। গ্রেটেল ওকে পিছন থেকে জোরে ধাক্কা দিয়ে উনুন ঘরের দরজা বন্ধ করে দিল। ডাইনি উনুনের ভিতর পুড়ে মারা গেল। গ্রেটেল ছুটতে গিয়ে হ্যান্সেলকে মুক্ত করে দিল। হ্যান্সেল, পাজি ডাইনিটা মরে গেছে। ওরা দুজন ডাইনির ঘরে এলো। ওরা দেখলো যে ওখানে অনেক বাক্স ভর্তি গয়না আর ধনরত্ন। ওরা ওই সব নিয়ে নিল আর জঙ্গলের দিকে এগোলো। এবার জঙ্গলটাকে ওরা চিনতে পারছিল। দূর থেকে দেখলো, আরে ওটা তো ওদের বাড়ি। ওরা ছুটতে গেল নিজের বাড়ি অবধি আর বাবাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরলো। ও আমার সোনা মনা, তোমরা দুজন কোথায় চলে গেছিলে? আমরা আপনাকে ছেড়ে খুব খারাপ ছিলাম। ওই বাচ্চা দুটি সমস্ত ধনরত্ন ওই কাঠুরেকে দিয়ে দিল। ওসব দেখে কাঠুরে খুব খুশি হলো। তারপর থেকে ওরা আনন্দে দিন কাটাতে লাগলো।